শুভ সকাল সকলকে। প্রথমেই সবাইকে স্বাগত। আজকে আমার আলোচনার বিষয় হলো রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতা। প্রথমে চলে আসি কবি পরিচিতি, অর্থাৎ প্রথমে কবি সম্পর্কে কিছু বলে নিই, তারপরে আমরা কবিতার মধ্যে প্রবেশ করব। শিশু থেকে বৃদ্ধ রবীন্দ্রনাথ ঠাকুরকে সবাই চেনেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে আলাদা করে বলার মতো কিছু আমার নেই, তবুও আমি তাকে নিয়ে কিছু বলার একটু চেষ্টা করছি। সেই সহজ পাঠের হাত ধরে আমাদের পথ চলা শুরু হয়। পথ চলতে চলতে জীবনে যেখানেই আমরা ঠক্কর খাই বা যখনই আমরা ক্লান্ত হয়ে থমকে দাঁড়াই, ঠিক তখনই আবার রবি ঠাকুরের মানসী, চৈতালি, সোনার তরী আমাদের উঠে দাঁড়াতে সাহায্য করে, আমাদের পথ চলতে সাহায্য করে, আমাদের সমস্ত ক্লান্তির অবসান ঘটায়। রবি ঠাকুরের জন্ম 24শে বৈশাখ 1861 এবং মৃত্যু 22শে শ্রাবণ 1941 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে বাঙালি কবি, উপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, কণ্ঠশিল্পী, দার্শনিক। তিনি সাহিত্যের সকল ক্ষেত্রে দক্ষতার সঙ্গে ছাপ রেখে গেছেন। যখনই আমরা অশান্ত হয়ে পড়ি, যখনই আমরা চঞ্চল হয়ে পড়ি, আমাদের চঞ্চল মনকে শান্ত করতে যার গান সবসময় সাহায্য করে, তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের সকলের প্রিয় বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো মানসী, চৈতালি, সোনার তরী, বলাকা ইত্যাদি। এছাড়াও তার বিভিন্ন ছোট গল্প রয়েছে, যেগুলি হলো দেনা পাওনা, পোস্টমাস্টার ইত্যাদি। খেয়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের 19 সংখ্যক কবিতা। যদি কবিতার প্রেক্ষাপট আমরা দেখি, তাহলে দেখব রবীন্দ্রনাথ জমিদারির কাজে মাঝে মধ্যেই বোটে করে ঘুরে বেড়াতেন, নদীবক্ষে বোটে করে ঘুরে বেড়াতেন। এই ঘুরে বেড়ানোর সময় তিনি বিভিন্ন গ্রামকে দেখেছেন, গ্রামের মানুষের সহজ সরল জীবনযাপন তিনি দেখেছেন। এই সহজ সরল জীবনযাপনই কবির মনে গভীরভাবে ছাপ ফেলেছিলেন। কবির অন্তরে তাদের জন্য একটা আলাদা জায়গা তৈরি হয়েছিল। এই প্রেক্ষাপটে এই গ্রামের সহজ সরল মানুষের জীবনযাপনের প্রেক্ষাপটকে ঘিরেই কবি খেয়া কবিতাটি রচনা করেছেন। রবীন্দ্রনাথের খেয়া কবিতাটি 18 চৈত্র 1302 বঙ্গাব্দে লেখা। এই সময় রবীন্দ্রনাথ শিয়ালদহ ও পাতিসরের নদীবক্ষে পদ্মা নামক বোটে থাকতেন। এরপর আমরা একটু মূল কবিতায় চলে আসি, দেখা যাক মূল কবিতার মধ্যে কি রয়েছে। এখানে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি, যেখানে আমরা নদীর মধ্যে দেখা যাচ্ছে একটা নৌকা ভাসছে। এরপর দেখি কবিতায় কি আছে। খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। পৃথিবীতে কত দণ্ড কত সর্বনাশ, নতুন নতুন কত গড়ে ইতিহাস। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে। সভ্যতার নব নব কত তৃষা ক্ষুধা, উঠে কত হলাহল উঠে কত সুধা। শুধু হেথা দুই তীরে কেবা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানে গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আছে ঘর হতে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই চৈতালি কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতায় চতুর্দশপদী বা সনেট আকারে রচিত। সনেট ধর্মিতা অনুযায়ী খেয়া কবিতাটি 14টি পংক্তি রয়েছে, কিন্তু অন্যান্য সনেটধর্মী কবিতার মতো অষ্টক বা শতকের ভাগ এখানে নেই, এবং সনেটের অন্যান্য বৈশিষ্ট্যগুলিও কঠোরভাবে এখানে অনুসরণ করা
হয়নি। অতএব খেয়া কবিতাটিকে আমরা পুরোপুরি সনেট কবিতা বলতে পারি না, তবে সনেটের কিছু কিছু গুণ এই কবিতার মধ্যে রয়েছে। এরপর আমরা কবিতার মধ্যে যে কঠিন শব্দগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব। যেমন খেয়া নৌকা। খেয়া নৌকা মানে হচ্ছে পারাপারের কাজে ব্যবহৃত নৌকা, যে সমস্ত নৌকাগুলো নদীর এই পার থেকে অন্য পারে মানুষজন বা বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। এরপর রয়েছে স্রোত। স্রোত মানে হচ্ছে জলপ্রবাহ। স্রোত ছাড়া তো, নদীর স্রোত ছাড়া তো নৌকা পারাপার করাও সম্ভব নয়। হতে মানে থেকে, আনাগোনা মানে আসা যাওয়া, গড়ে মানে তৈরি করা, কেহ মানে কেউ, তীরে মানে নদী বা সমুদ্রের পাড়, দ্বন্দ্ব অর্থাৎ সংঘাত, ঝগড়া বা বিবাদ, ফুটে মানে প্রকাশিত হয়। এরপর এখানে আমরা 3টি ছবি দেখতে পাচ্ছি। প্রথম 2টি ছবিতে রয়েছে গ্রামের নির্মল পরিবেশ, অর্থাৎ ধান ক্ষেত, গাছপালা, নদী প্রভৃতি। এরপরে যে ছবিটি রয়েছে সেই ছবিটির মধ্যে নিচে লেখাও আছে শহরের হিংসা বিদ্বেষময় পরিবেশ। এই ছবিটির মধ্যে আমরা লক্ষ্য করছি ধোঁয়া, ধুলো, একটা বিষাক্ত পরিবেশ। ওপরের ছবিতে যেমন দেখা যাচ্ছে একটা নির্মল, শান্ত, শুভ্র এবং যেখানে আমরা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারি, কিন্তু নিচের ছবিতে একটা হিংসা বিদ্বেষময় পরিবেশ, যেখানে আমরা প্রাণ খুলে নিঃশ্বাসও নিতে পারি না। নিঃশ্বাস নিলে আমরা বিষাক্ত বাতাস পাই। এরপর আমরা দেখব কবিতার মূল ভাব, অর্থাৎ কবিতার মূল বিষয়বস্তুতে কবি কি বলতে চেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর পতিসাগরের নাগর নদী ভ্রমণকালে থাকা অবস্থায় এই কবিতা রচনা করেছিলেন। কবি নদীর তীরে গড়ে ওঠা সহজ গ্রাম্য জীবনধারা এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। খেয়া রবীন্দ্রনাথের একটি উল্লেখযোগ্য কবিতা। এই কবিতার সভ্যতার 2 দিককে আমরা দেখতে পাই। এক, কোলাহলমগ্ন নগর, এবং দ্বিতীয়ত হচ্ছে শান্তিপ্রবণ গ্রামাঞ্চলের জীবনের চিত্র। প্রথমেই কবিতায় সহজ সরল গ্রামাঞ্চলের শান্তিপ্রিয় মানুষের জীবনধারা বর্ণনা করেছেন কবি। নদীর 2 তীরে 2টি গ্রাম, কিন্তু 2 গ্রামের মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক এবং জানাশোনা। নিত্যদিন ওরা খেয়ার মাধ্যমে এক গ্রাম হতে অন্য গ্রামে যাওয়া আসা করে। তাই খেয়া নৌকা হয়ে উঠেছে 2 পাড়ের মানুষের আত্মীয়তার অনন্য বহন। গ্রামের মানুষগুলো এতই সহজ যে ওরা বাইরের পরিবেশ সম্পর্কে জানে না। বাইরের পরিবেশে কি চলছে তা তারা জানে না। বাইরে যে এই অবিরাম যুদ্ধ বিগ্রহ আর কত না ইতিহাস নিত্যদিনে গড়ে উঠেছে। ইঁদুর দৌড় প্রতিযোগিতায় মানুষ সব সময় ছুটছে। মানুষ বুঝতে পারছে না তারা কি করছে। চারিদিকে শুধু রক্তপাত এবং যুদ্ধ, আর সেই যুদ্ধে কেউ হয়ে উঠছে ক্ষমতাবান, আবার কেউ হয়ে পড়ছে ক্ষমতাচ্যুত হয়ে পড়ছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার মাধ্যমে নগর জীবনের উন্নত সভ্যতার অন্ধকার দিকটি তুলে ধরেছেন। যদিও নগর জীবন বা আধুনিক সভ্যতা গ্রামাঞ্চলের মানুষের থেকে অনেক উন্নত, কিন্তু তাদের মধ্যে মিল নেই, মায়া নেই, বরং সংঘাত এবং দ্বন্দ্বে পরিপূর্ণ। আর তার বিপরীতে এই যে গ্রাম্য জীবন, তাদের জীবনযাত্রা অনুন্নত হলেও তাদের মধ্যে রয়েছে অফুরন্ত ভালোবাসা, অপরের প্রতি শ্রদ্ধা। তারা ভালোবাসতে জানে, মানুষকে আপন করতে জানে। তারা এই সমস্ত যুদ্ধ বিগ্রহ করে না, তারা শান্তি চায়, তারা শান্তভাবে বাঁচতে চায়, তারা একটা সুন্দর জীবনযাপন করে। কিন্তু সেখানে এই যে শহর বা আমাদের যে আধুনিক সভ্যতা, এই সভ্যতার মধ্যে শুধুই রয়েছে ইঁদুরজোর প্রতিযোগিতা। কবি এখানে নগর জীবনের অন্ধকার দিকটিকেই তুলে ধরেছেন আমাদের সামনে। কবিতায় এখানে আমরা তিনটি চিত্র দেখতে পাচ্ছি। মাঝে যে চিত্রটি রয়েছে সেখানে দেখা যাচ্ছে গ্রামের কাঁচা পাকা রাস্তা, ধান ক্ষেত, এবং তার পাশে যে 2টি চিত্র দেখা যাচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বড় বড় ঘর বাড়ি, অর্থাৎ ইট কাঠ পাথরের তৈরি কংক্রিটের জঙ্গল। এই কংক্রিটের জঙ্গল
এই কংক্রিটের জঙ্গল আমাদেরকে শান্তি দেয় না। এই কংক্রিটের জঙ্গল এই কংক্রিটের জঙ্গলের মধ্যে মানুষ হয়তো টাকা পয়সা থাকে, কিন্তু তাদের মনের মধ্যে কোনো শান্তি থাকে না। কিন্তু এই যে গ্রাম্য জীবন, গ্রামের বিশুদ্ধ পরিবেশ, গ্রামের এই বিশুদ্ধ পরিবেশ, সুস্থ বাতাস আমাদেরকে শান্তি দেয়, আমাদেরকে ভালোভাবে বাঁচতে সাহায্য করে। গ্রাম্য জীবন, গ্রাম্য পরিবেশ আমাদেরকে ভালোবাসতে শেখায়। কবিতার বিষয়বস্তু আলোচনার সঙ্গে সঙ্গে এর নামকরণও একটু দেখে নেব। নামকরণ বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন বস্তুকেন্দ্রিক, ব্যক্তিকেন্দ্রিক, আবার ব্যঞ্জনাধর্মী। কবিতাটির নামকরণ কবিগুরু কেন খেয়া রেখেছেন তা একটু আলোচনা করি। কবিতায় আমরা দেখেছি দুই ধরনের পরিবেশ ফুটে উঠেছে। এক হচ্ছে সহজ সরল গ্রাম্য জীবনের চিত্র, এবং অন্যদিকে কোলাহলপূর্ণ শহরের চিত্র। কবিতার মধ্যে এই যে খেয়া নৌকা এবং নদী, এই খেয়া নৌকা এবং নদী দুই পাড়ের দুই গ্রামের মধ্যে এক আত্মীয়তার সম্পর্কে বেঁধে দিয়েছে। প্রতিদিনের খেয়া নৌকায় নদীর পারাপার করার সূত্রেই দুই পাড়ের মানুষগুলোর মধ্যে গড়ে উঠেছে নিবিড় সম্পর্ক। অন্যদিকে সভ্য নাগরিক সমাজের রক্ত ঝরানো সংগ্রামের মধ্যে দিয়ে অনবরত চলে ক্ষমতা দখলের লড়াই। এক সাম্রাজ্যের পতনে অন্য এক সাম্রাজ্যের উত্থান ঘটে। সভ্যতার অগ্রগতি মানুষের জীবনযাত্রায় যেন উন্নতি হয়, তেমনি তা ডেকে আনে সমাজে ও পরিবেশের ধ্বংসকেও। নাগরিক জীবনের এই উত্থান পতনের প্রভাব পল্লীগ্রামের জীবনে একটুও প্রভাব পড়ে না। প্রাচীনকাল থেকেই তাদের জীবনযাত্রা একভাবে বয়ে চলে। মানুষে নিবিড় সম্পর্ক এই গ্রাম জীবনের মূল ভিত্তি। খেয়া নৌকা তাদের এই সম্পর্কের সূত্র। তাই কবিতাটি খেয়া নামকরণটি একটা প্রতীকীধর্মী নামকরণ, এবং কবিতাটির নামকরণ সার্থক হয়েছে বলা চলে। এরপর কবিতার কিছু প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। যেমন সকাল হইতে ড্যাশ করে আনাগোনা, পৃথিবীতে কত ড্যাশ সর্বনাশ, কেহ যায় ড্যাশ। এছাড়াও রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, কত সংখ্যক কবিতা, কবিতাটি কত সালে রচনা করা হয়েছে, খেয়া কবিতায় কটি গ্রাম রয়েছে প্রভৃতি। ধন্যবাদ।